আসসালামু আলাইকুম। আজ 13ই জুলাই 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। জরুরি অবস্থা জারি নিয়ে বিরল ঐকমত্য। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 2 মাস। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেন যুক্তরাজ্যের 60 এমপি। এবার বিস্তারিত। জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে ঐকমত্যে পৌঁছায় দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বলা হয়েছে 141-এর ক এর 1 ধারা মতে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহা যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তার বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি অনধিক 90 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই মন্ত্রিসভার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে। বিদ্যমান সংবিধানে 120 দিনের কথা বলা আছে। একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন হবে। জরুরি অবস্থা নিয়ে গত 7 ও 10 জুলাই আলোচনা হয়। তার প্রেক্ষিতে রোববারের আলোচনায় বলা হয়, বিদ্যমান 141-এর ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারীর বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলোর প্রতিস্থাপন হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। ওই সময়ে নাগরিকের দুটো অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে সংবিধানের 47-এর 3-এর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবন, অধিকার, নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণে বা শাস্তি হইতে রক্ষা পাইবার অধিকার খর্ব করা যাবে না। সংলাপে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত দেখা যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের মন্ত্রিসভার সঙ্গে বিরোধী দলকে যুক্ত করা প্রস্তাব দেন। আলোচনার এক পর্যায়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন, যাতে সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। পরে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বিরোধী দলীয় নেতা না থাকলে কে উপস্থিত থাকবেন তা নিয়ে কথা বলেন। তিনি সেই সুযোগ রাখার প্রস্তাব করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, বিরোধী দলীয় উপনেতাও মন্ত্রী পদমর্যাদার। পরে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা উপস্থিত থাকবেন। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস তথা 60 দিন বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশনড কর্মকর্তাদের ফৌজদারি কার্যবিধির 12-এর 1 ও 17 ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। এই ক্ষমতা 14 জুলাই থেকে 60 দিন কার্যকর থাকবে। সারা দেশে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। গত বছরের 17 সেপ্টেম্বর প্রথম সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা দেয়া হয়। এরপর থেকে নিয়মিত 2 মাস পরপর মেয়াদ বাড়ানো হচ্ছে। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা মাঝরাতে ভেঙে ফেলা হয়েছে। শনিবার গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করা হয়। 2013 সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এই প্রজন্ম চত্বর ফ্যাসিবাদের প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শাপলা প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 13 জুলাই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এর আগে সিইসির সঙ্গে সকাল 11টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যর প্রতিনিধি বৈঠকে বসেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। আমাদের শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। শাপলা ছাড়া আমাদের বিকল্প অপশন নেই। আর যদি শাপলা পেতে আমাদের বাধা দেয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এছাড়া তিনি প্রতীক তালিকা থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি জানান। এর আগে গত 9 জুলাই জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠায়। তবে এনসিপির পছন্দের শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি। গত দলীয় নিবন্ধনের আবেদনে নিজেদের প্রতীক হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখে শাপলাকে। তখন এই প্রতীক তারা পাবেন এমন আশাবাদের কথাও জানান এনসিপির নেতারা। তবে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেতলির পরিবর্তে শাপলার দাবি করেন। আবার তার আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। এছাড়া শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হতে পারে কিনা এটা নিয়েও বিতর্ক ওঠে। এর মধ্যে গত বুধবার নির্বাচন কমিশন জানায়, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন দলটির মহাসচিবের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার রাত 8:30টায় বালিয়াডাঙ্গি উপজেলার সমীরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর ঠেকাতে গিয়ে আহত হয়েছেন উজ্জ্বল নামের দলটির এক কর্মী। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার বলেন, উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে 2 ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল সমীরউদ্দিন স্মৃতি কলেজে। ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না উপজেলা বিএনপির সম্মেলনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা লোকজন। পরে অনুরোধের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত 8টায় ভোট কেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। ফলাফল ঘোষণা করে ফেরার সময় তার উপর চেয়ার ছুঁড়ে মারেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তার গাড়ির সামনের ও পেছনের গাড়ি ভাঙচুর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, ফলাফল ঘোষণার পর 3য় তলা থেকে নিচে নামার সময় হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী জানান, কোনো মতে ভাইকে রক্ষা করেছি। সাথে যারা ছিল অন্য গাড়িতে করে মহাসচিবের ভাইকে পার করে দিয়েছি। তবে রাতে আলো কম থাকায় হামলাকারীদের চিনতে পারিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলালে হবে না। যেভাবে ইট দিয়ে তারা হত্যা করেছে সেভাবে তাদের ইট মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আর যে নেতারা তাদের দলে নিয়েছেন তাদের আগে বহিষ্কার করা উচিত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। হাবিবুন নবী খান সোহেল বলেন, এখন আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে, সবাই তুলবে, এটাই স্বাভাবিক। জামাতে ইসলামীও আঙুল তুলছে। জামাতে ইসলামের আমির কয়েকদিন আগে বলেছেন, 47 থেকে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত। তিনি ক্ষমা চেয়েছেন। তাহলে 47 থেকে এখন পর্যন্ত কেন? 71 বলতে কি লজ্জা লাগে? 71-এর কথা কি বলতে পারেন না? তিনি আরো বলেন, জামাতের আরেক নেতা বলেছেন, 71 আর রাজাকারের কার্ড ব্যবহার করে কোনো সুবিধা করা যাবে না। আমরা কি ভুলে গেছি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল? যারা হানাদার বাহিনীর সঙ্গে থেকেছে তাদের পরিচয় কি? আমরা মনে করি নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে তাদের মাপ চাওয়া উচিত। সোহেল বলেন, বিএনপি চাঁদাবাজের দল নয়। যারা এসব করে তারা দলের কেউ না। জিয়াউর রহমান আমাদের নেতা, আমরা তাকে নিয়ে গর্ব করি।
দেশপ্রেম ও সততার পরীক্ষায় 100-তে 100 পাওয়া যায় না, কিন্তু জিয়াউর রহমানকে 99 নম্বর দেয়া কোনো সুযোগ নেই। তাকে 100-তে 100 দিতে হবে। আমরা সেই নেতার দল করি। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় 60 এমপি ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। 10 জুলাই এক খোলা চিঠিতে তারা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এ আহ্বান জানান। চিঠিতে এমপিরা বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি গাজার রাফা শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেয়ার যে পরিকল্পনার কথা বলেছেন তা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের পরিকল্পনা। চিঠিতে বলা হয়েছে, গাজায় যা ঘটছে তাকে আর কূটনৈতিক ভাষায় আড়াল করা যাবে না। এটি একটি জাতিগত নিধন। এই চিঠি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে। এতে সই করেছেন গ্রুপের সহসভাপতি সারা ওয়েন ও অ্যান্ড্রু পেক্স, জয়ান অ্যাপ্ট, ডন বাটলার, ক্লাইভ লুইস সহ আরও অনেকে। চিঠিতে 5টি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। 1. জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এতে যুক্তরাজ্যের তহবিল অব্যাহত রাখা। 2. হামাসের হাতে আটক বন্দীদের মুক্তিতে কার্যকর উদ্যোগ নেয়া। 3. পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা দেয়া। 4. অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান। 5. 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি। চিঠিতে আরও বলা হয়, যদি আমরা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দিই তাহলে সেটি এই বার্তা দেবে যে ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমান দখলদারিত্বই স্থায়ী হতে যাচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটা এমন সময়ে করা হবে যখন তা সবচেয়ে বেশি কূটনৈতিক প্রভাব ফেলবে। এই আহ্বানের কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই বক্তব্য দিয়েছেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজই যুদ্ধবিরতির দাবি জানানো এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। এটি শান্তির একমাত্র পথ। চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা এই প্রথম তাদের নাম প্রকাশ্যে আনলেন। এর আগে ফিলিস্তিনের পক্ষে আরেকটি চিঠি পাঠানো হলেও তাতে স্বাক্ষরকারীদের নাম গোপন রাখা হয়েছিল। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিংকালে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে প্রতারণার অনেক ঘটনা ঘটছে। ধরুন, যার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দেওয়া হচ্ছে তিনি আপনার খুব পরিচিত। তার এরকম একটা মেসেজ পেলেন যে আমি খুব বিপদে পড়েছি, এই মুহূর্তে আমার 10,000 টাকা প্রয়োজন, তুমি বিকাশ করো। সাথে সাথে কি আপনি বিকাশ করবেন? না, এটা ভুল হবে। আপনি কি করবেন? আপনি তাকে পাল্টা মেসেজ দিয়ে বলবেন যে আপনার নাম্বারটি দিন, আমি এখনই কথা বলছি, কথা বলে এরপরে টাকা পাঠাবো। যদি ওই প্রান্তে প্রতারক থাকে তাহলে দেখবেন আপনার সঙ্গে আর চ্যাটিং করছে না। এর মধ্য দিয়ে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর। পাকিস্তান তেহরিক ই ইনসাফের দেশব্যাপী বিক্ষোভে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের 2 ছেলে সুলাইমান এবং কাসিম নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর সে কারণে যুক্তরাষ্ট্রে তদবির প্রচেষ্টার পর 2 ভাই পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন। আগামী 5 আগস্ট পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 2023 সালের এদিনে পিটিআই নেতা ইমরান খানকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়। এই দিনটিকে স্মরণ করেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। 19 কোটি পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন ইমরান খান। এছাড়াও 2023 সালের 9 মে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি আর কেবল রাজনীতির বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। ইমরান খানের ছেলেরা তাদের বাবার সঙ্গে এবং পাকিস্তানের জনগণের সঙ্গে থাকবেন। এছাড়া ইমরান খানের 2 ছেলে সম্প্রতি একটি পডকাস্টে তার বাবার কারাগারের অবস্থা নিয়ে কথা বলতে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। তারা পডকাস্টের জন্য ইমরান খানের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, যদিও তারা বলেছিলেন তাদের বাবা তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, কারণ এই অঞ্চলে বংশগত রাজনীতির প্রসার এবং মাত্র 2টি দলের আধিপত্য রয়েছে। পডকাস্টে তারা ইমরান খান বর্তমান অমানবিক পরিস্থিতিতে কারাগারে দিনাতিপাত করছেন তার ওপর আলোকপাত করেছিলেন। তারা বলেন, আমরা যা চাই তা হলো পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ, কারণ বর্তমানে ইমরান খান
অমানবিক পরিস্থিতিতে বসবাস করছেন। তারা তাকে মৌলিক মানবাধিকার দিচ্ছেন না। তারা আসলে যথেষ্ট কিছু করছেন না এবং আমরা যা চাই তা হলো বিশ্বব্যাপী চাপ। আলিমা খানের ইমরানের 2 ছেলের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, তারা যদি হিংসাত্মক প্রতিবাদে অংশগ্রহণ করে তবে তাদের গ্রেপ্তার করা হতে পারে। রানা সানাউল্লাহর এই মন্তব্যের পর পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ। এক এক্স পোস্টে জেমিমা গোল্ড স্মিথ বলেন, আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে দেয়া হচ্ছে না। তিনি প্রায় 2 বছর ধরে কারাগারে, নির্জন কারাগারে বন্দী। তিনি আরো বলেন, পাকিস্তানের সরকার এখন বলেছে যে যদি তারা তাকে দেখতে সেখানে যায় তাহলে তাদেরও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না। এটি রাজনীতি নয়, এটি ব্যক্তিগত প্রতিহিংসা। এছাড়া ইমরান খানের ছেলেরা ব্রিটিশ নাগরিক। তারা ভিসা নীতি লঙ্ঘন করলে তাদের নির্বাসন বা আটকের ঝুঁকির সম্মুখীন হতে হবে। অতীতেও পিটিআইয়ের বিক্ষোভে ব্যাপক ধরপাকড় দেখা গেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রোববার এক বার্তায় বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার ন্যায্য অধিকারের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাতে পাকিস্তান রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। 13 জুলাই কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, 1931 সালের 13 জুলাই ডোগরা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে 22 জন কাশ্মীরি মুসলমান শহীদ হন। তাদের স্মরণে এই দিনটি প্রতি বছর পালিত হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, এটি কাশ্মীরি মুসলমানদের অবিচল দমনকারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং তাদের অধিকার আদায়ের দৃঢ় সংকল্পের প্রতীক। কাশ্মীরের ইতিহাস জুড়ে রয়েছে স্বাধীনতা, মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম। তিনি বলেন, কাশ্মীরের জনগণ অতীতেও আত্মত্যাগ করেছেন, এখনও করেছেন তাদের ন্যায্য অধিকারের জন্য। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।